দফায় দফায় বৈঠকেও মিলছে না সমাধান। কর্মচারীদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধে চরম দুর্ভোগ। বিকল্প ব্যবস্থাও বিআরটিসির বাস স্বল্পতার অভিযোগ। আমাদের উপর পড়ে। মেসেজ দিলে পারতো, আমরা এত কষ্ট করে এখানে আসতাম না। বিআরটিসির এখানে আসলাম, রংপুর ডিভিশনে কোনো বাস নেই। অতি দ্রুত সমস্যার সমাধান করে আমাদের ট্রেন পুনরায় চালু করা হোক। শ্রমিকদের সাথে কথা বলে রাতের মধ্যে আমরা সলিউশন টানবো। আমরা আলোচনা চালিয়ে যাব, কর্মবিরতিও চলবে। যাত্রীদের জিম্মি না করে কর্মীদের কাজে ফেরার আহ্বান রেল উপদেষ্টার। ওভারটাইমের দাবি মানা হয়েছে, এই মুহূর্তে আর কিছু সম্ভব নয় জানালেন অর্থ উপদেষ্টা। বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। সাফার করতেছে সাধারণ মানুষ। অর্থের সংকুলন তো আমার করতে হবে। মানবিক কারণে বা মানুষের চাকরি বাকরি যে অসুবিধা হয় সেগুলির ব্যাপারে যথাসাধ্য আমরা চেষ্টা করি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দলের কেউ আস্থা নষ্ট করলে বিএনপি থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি তারেক রহমানের। ক্ষমতায় গেলে হাসিনা বিরোধী সব দলকে নিয়ে ঐক্যের সরকার গঠনের ঘোষণা। হামলাকারীদের আটকে ফের আলটিমেটাম 7 কলেজ শিক্ষার্থীদের। 15 দিনে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা সহ 5 দাবি। জাতীয়করণের আশ্বাসে রাস্তা ছাড়লেন ইবতেদায়ী শিক্ষকরা। রমজানে চাল, ডাল, চিনি সহ নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতে কাজ করছে সরকার। ঢাকা চট্টগ্রামে ট্রাক সেলে টিসিবির পণ্য বিক্রিতে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদন। এবং 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলেসহ 54 জনের নামে দুদকের মামলা। স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনার নামে বিপুল টাকা 9-6 জড়িতদের খোঁজে অভিযান। একাধিক বৈঠকের পরও কাটেনি রেলের অচলাবস্থা। কর্মচারীদের কর্মবিরতিতে সারা দেশে এখনও ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ অবস্থায় টিকিট ফেরত নেয়ার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, যৌক্তিক দাবি মানা হয়েছে, এই মুহূর্তে আর কিছু সম্ভব নয়। প্রতিদিনের মতো মঙ্গলবারও ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভিড় করেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে বাজেনি ট্রেনের হুইসেল, ছিল না রেল কর্মীদের কর্মব্যস্ততা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়ে মানুষের, দীর্ঘ হয় অপেক্ষার প্রহর। প্ল্যাটফর্ম ভরা যাত্রী, ট্রেনও প্রস্তুত, তবে আসেনি রানিং স্টাফরা। ভোর 4টার দিকে আসছি, ট্রেন চলার কোনো খবর নাই, এখানে কোনো আপডেটও কেউ দিচ্ছে না। দুর্ভোগটা তো আমাদের উপর পড়ে। এই যে বাচ্চা কান্না করতেছে, কতক্ষণ বসে থাকবো, চলে যেতে হবে। যে কোনো সরকার আসুক না কেন, ট্রেনের এই ভোগান্তিটা মনে বাবা যাবে না। অতিরিক্ত ডিউটির জন্য মাইলেজ ও বাড়তি পেনশন সুবিধা 2021 সালে বন্ধের পর 4 বছর ধরে আন্দোলন করে আসছেন রানিং স্টাফরা। সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে গেলে যাত্রীদের বিড়ম্বনা বাড়ে বহুগুণ। আমাদের তো মেসেজ দিলে পারতো, আমরা এত কষ্ট করে এখানে আসতাম না। টিকিট কেটে টাকা দেওয়া যতটা সহজ, ফেরত পাওয়া তার থেকে দ্বিগুণ কঠিন। এক পর্যায়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন উপদেষ্টা ফাউজুল করিম খান। যাত্রীদের কোনো স্বস্তির খবর শোনাতে পারেননি তিনি। এদিকে অর্থ উপদেষ্টার বক্তব্য, যৌক্তিক দাবি এরই মধ্যে মানা হয়েছে। তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনও তাদের কিছু দাবি বাকি আছে। দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া। এখানে তো সাফার করতেছে সাধারণ মানুষ। বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। মানবিক কারণে বা মানুষের চাকরি বাকরি যে অসুবিধা হয় সেগুলির ব্যাপারে যথাসাধ্য আমরা চেষ্টা করি। মঙ্গলবার বিকেলে রেল ভবনে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল আলোচনায় বসে। বৈঠক শেষে বেরিয়ে শ্রমিক নেতা শিমুল বিশ্বাস জানান, অচল অবস্থা নিরসনে কাজ চলছে। শ্রমিকদের দাবি দেওয়াগুলো পূরণ করার জন্য আমরা গ্রাউন্ড ওয়ার্ক করতেছি। একটা পর্যায়ে আসলাম,
শ্রমিকদের সাথে কথা বলে রাতের মধ্যে আমরা সলিউশন টানবো। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ট্রেন চলবে না বলে সিদ্ধান্তে অটল রানিং স্টাফ ঐক্য পরিষদ। আলোচনার টেবিলে ছিলাম আমরা, সেই টেবিল থেকে আজকে বাধ্য হয়ে শ্রমিকরা ঐক্যজোটভাবে আজকে এই অবস্থানে আসছে। আমরা আলোচনা চালিয়ে যাব, কর্মবিরতিও চলবে, তবে আমরাও চাই এটা দ্রুত এটা সমাধান হোক। গতকাল সোমবার দিবাগত রাত 12টার পর থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে বিআরটিসি বাস। যাত্রীরা একে স্বাগত জানালেও অব্যবস্থাপনার অভিযোগও তুলেছেন তারা। এছাড়াও সব রুটের বাস মিলছে না বলেও জানান যাত্রীরা। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে বিআরটিসির বাস। কমলাপুর থেকে 20টি এবং বিমানবন্দর স্টেশন থেকে 10টি বাস ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানালেও অভিযোগ তুলছেন নানা অব্যবস্থাপনা নিয়ে। ট্রেন ছিল তো আসলাম, এখন ওইখান থেকে তো কোনো সদুত্তর দিচ্ছে না, বিআরটিসি কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারতেছে না। রিফান্ড করার জন্য অনলাইনে যখন আমি রিফান্ড করতে গেলাম, সকালে আমি ট্রাই করছি, সকালে আমাকে 180 টাকার টিকিট 40 টাকা ফেরত দিচ্ছে। অতি দ্রুত এই সমস্যার সমাধান করে আমাদের ট্রেন পুনরায় চালু করা হোক। এদিকে ভিন্ন ভিন্ন গন্তব্যের যাত্রী থাকায় রুট নির্ধারণ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। দুপুর পর্যন্ত বাস কর্তৃপক্ষের লোক থাকলেও সন্ধ্যার পর দেখা যায়নি কাউকে। এতে অনিশ্চিত হয়ে পড়ে অনেকের যাত্রা। ট্রেন তো সম্পূর্ণ অনিশ্চিত, আর বিআরটিসিও আসবে কিনা সেই ব্যাপারে কোনো কিছু অনিশ্চয়তা। সম্ভবত জায়গা যেতে পারবে কিনা, পুষতে পারবে না বাড়িতে, এই সমস্ত কারণে কোনো মাথা ব্যথা নেই। এ বিষয়ে জানতে বিআরটিসির বাস কর্তৃপক্ষের কাউকে স্টেশনে দেখা যায়নি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুরে বিআরটিসি বাস কাউন্টারে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল, সন্ধ্যার পর থেকে বিআরটিসির যে বাসগুলো আমরা কমলাপুর রেল স্টেশনের সামনে দেখেছি, যাদের ট্রেনের অল্টারনেটিভ হিসেবে যাত্রীদের নিয়ে যাওয়ার কথা, সন্ধ্যার পরে কিন্তু আমরা একটা বাসও এখান থেকে ছেড়ে যেতে দেখিনি। বরং আমরা দেখেছি এখানে 3টি বাস দাঁড়ানো ছিল, এখন একটি বাস দাঁড়ানো আছে, বাকি 2টি বাস কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তারা যারা চলে গিয়েছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কেন চলে যাচ্ছেন, যাত্রী নেই। বলল যে আমরা এক জায়গায় মূলত বাস ভর্তি হওয়ার মতো যাত্রী পাচ্ছি না, এই কারণে চলে যাচ্ছি। কর্তৃপক্ষ নির্দেশ ছিল নাকি যদি বাসগুলো পরিপূর্ণ হয় যাত্রীতে তাহলেই তারা ছেড়ে যাবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাস দাঁড়িয়ে আছে, এবং আমরা সন্ধ্যার পরে বিকেলের পরে মূলত দেখছিলাম যে এখানে যারা এই বাস ম্যানেজমেন্টে ছিল বিআরটিসিতে, এই সই কর্তৃপক্ষের লোকজন কিন্তু এখানে নেই। এই জন্য যারা বিভিন্ন জায়গায় যাবেন, বিশেষ করে দূরাঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম, খুলনা, এই সব অঞ্চলে যারা যাবেন, রংপুরে, সেই অঞ্চলের লোকগুলো এসে ফিরে চলে গেছেন। এবং এখনও বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে যাত্রীরা ঘোরাফেরা করছেন, কেননা তারা কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাচ্ছেন না যে বাস আসলে কখন ছাড়বে কিনা, বা আদৌ তারা যেতে পারবেন কিনা, সেরকম কোনো নির্দেশনা কিন্তু তারা পাচ্ছেন না। এই কারণে আমরা দেখছি যে যার মতো করে আসছেন, এসে এই কমলাপুর রেল স্টেশনের সামনে যে বাস রাখা, এখানে কিছু সময় ঘোরাঘুরি করে আবার চলে যাচ্ছেন। এখন বলা চলে যে বাসে ড্রাইভারও নেই, শুধুমাত্র বাসটি রাখা আছে, এবং যারা সন্ধ্যার পরে যে যাত্রীগুলো এসেছিলেন তারা ফিরেও চলে গিয়েছেন। দিনের বেলার কথা যদি বলি, আমরা সারাদিনই দেখেছি যেই কথা মতো বা যেই প্রতিশ্রুতি মতো ট্রেনের টিকিট দিয়ে বিআরটিসি বাস দিয়ে যেই যাত্রীদেরকে সেবা দেওয়া হবে, সেটা আমরা দিনের বেলা দেখেছিলাম, এবং দেখেছি বেশ কিছু বাসও কিন্তু বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। প্রতিবন্ধকতা জায়গা যেটা আমরা দেখেছি যে রুট নির্ধারণের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা ছিল, যে যাত্রীরা যখন এসছেন সব যাত্রীদের একত্রিত করে মূলত কোনো একটা নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে ট্রেনের শিডিউল অনুযায়ী যাত্রীরা এসছেন, তো বাস সেই শিডিউল অনুযায়ী ছাড়া হয়নি বিধায় লোকজন যাত্রী এসে কিন্তু বাস পাননি, বা কর্তৃপক্ষ পাননি বিধায় তারা ফিরে গিয়েছেন। সেজন্য এখনও দেখা যাচ্ছে যে একটি বাস খালি, পর্যাপ্ত যাত্রী এখনও একত্রিত হতে পারে। এর মূল কারণই হচ্ছে তারা আসলে নির্ধারিত সময় জানেন না, এসে ঘুরে আবার ফিরে চলে গেছেন। সন্ধ্যার পর কিন্তু একটি বাসও এই কমলাপুর রেল স্টেশনের সামনে থেকে ছেড়ে যায়নি। তো সব মিলিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল এই মুহূর্তে। কমলাপুর থেকে সহকর্মী শফিকুজ্জামান রুবেল। এবার অন্যান্য প্রসঙ্গ। দলের কেউ আস্থা নষ্ট করলে বিএনপি থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে খুলনা বিভাগে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। ক্ষমতায় গেলে হাসিনা বিরোধী সব দলকে নিয়ে ঐক্যের সরকার গঠনের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন,
কেউ যদি জনগণ থেকে দূরে সরে যায় তার পরিণতিও হবে 5 অগাস্টের মতো। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে খুলনা বিভাগ জেলা বিএনপির কর্মশালা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকার গঠন করতে সক্ষম হলে স্বৈরাচার হাসিনা বিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার পরিচালনা করবে বিএনপি। বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির সম্ভাবনা সবচাইতে বেশি সরকার গঠন করেন, এবং সরকার গঠন করলে এরাই মানুষের জন্য এবং দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের সেই আস্থা বা বিশ্বাসটা আছে। মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে উল্লেখ করে তারেক রহমান বলেন, কেউ যদি সেই আস্থা নষ্ট করে তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা নেতৃবৃন্দ আপনাদের সকল উপজেলা বা থানাদেরকে নিয়ে বসবেন, থানা নেতৃবৃন্দ আপনারা আপনাদের ইউনিয়ন বা পৌরসভা এই সকলকে নিয়ে নেতৃবৃন্দকে নিয়ে বসবেন, এবং আপনাদেরকে ছোট ছোট কর্মসূচি গ্রহণ করতে হবে। এখানে কোনো নির্দিষ্ট সময় নেই, সামনে একটি নির্বাচন আমাদেরকে পার হতে হবে। এই নির্বাচন পর্যন্ত আপনাদেরকে 31 দফা কর্মসূচির মানুষের কানে কানে নিয়ে যেতে হবে, ঘরে ঘরে নিয়ে যেতে হবে। নতুন সদস্য আমরা সংগ্রহ করছি না। একই দিন বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী দোসররা যেন কোনোভাবেই দলের ভেতরে ঢুকতে না পারে সেই বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি। নবায়নের উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা শুনতে পাই নানাভাবে নানা দিক থেকে ঢোকার চেষ্টা করছে, মানে আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গরা, এই কীট পতঙ্গরা যাতে ঢুকতে না পারে এই ব্যাপারে মানে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি। দল থেকে বহিষ্কৃতদের নবায়নের আওতায় আনার সুযোগ নেই বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন এরা কেউ নবায়ন করতে পারবে না। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এই আশ্বাস দেন। বৈঠক শেষে সিইসি জানান, ইউ সংস্কারকে গুরুত্ব দিয়েছে। স্বাধীন নির্বাচন কমিশন হিসেবে কাজ করতে ইউ একমত হয়েছে বলেও জানান সিইসি। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে বেশ জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। একদিকে চলছে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ, অন্যদিকে দেশি বিদেশি প্রতিনিধিদের পরামর্শও নিচ্ছে কমিশন। মঙ্গলবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। আলোচনা হয়েছে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে। সর্বশক্তি নিয়োগ করেছি টু এনশিওর ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন সেটা অ্যাচিভ করার জন্য, ডেলিভার করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি, এই কথাটা ওনাদেরকে জানিয়েছি। ইইউ সংস্কারকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে সিইসি বলেন, জোটটি মনে করে নির্বাচন যাত্রায় সংস্কারের সময় কম হচ্ছে। ওনারা রিফর্মের প্রতি একটু গুরুত্ব দিচ্ছেন, যে রিফর্মের জন্য টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে, এটা মনে করছেন ওনারা। দে আর এমফাসাইজিং দি রিফর্ম প্রসেস টু গো অন। ইসির স্বাধীনতা কম্প্রোমাইজড হোক এটা আমরা চাই না, এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি। তারা অ্যাপ্রিসিয়েট করছে, বলে যে আমরা বিশ্বাস করি দি ইসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, পরবর্তী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। For the reform ambitions of the interim government, for the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him. পরে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে সফরকারী গণতন্ত্র বিশেষজ্ঞ বেটি বাকেন ও মাইকেল লিডাউর সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বন্দর উন্নয়ন, লজিস্টিক্স ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাতের দুটি প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকারে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধি দল এই প্রস্তাবনা তুলে ধরে। চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে টার্মিনাল যৌথ উদ্যোগের নির্মাণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে আবুধাবি পোর্টস গ্রুপ। অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রতিষ্ঠান মাজদার কক্সবাজার উপকূলীয় এলাকায় 250 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সৌর বিদ্যুৎ প্রকল্পে $50 কোটি বিনিয়োগের প্রস্তাব করেছে।
শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার নিশ্চিতের দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যায় ৫ দফা দাবি জানান তারা। এর আগে আলাদা কাঠামো সহ দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন ৭ কলেজ শিক্ষার্থীরা। এদিকে পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগে ৩ দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আলাদা অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি নতুন কর্তৃপক্ষের মাধ্যমে ৭ কলেজ পরিচালনার কথা ভাবছে সরকার। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে শিক্ষার্থীরা ২৪ ঘন্টার মধ্যে ৭ কলেজের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তির দাবি জানান। বলেন, দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়াও ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ, ১ মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু ও ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে 2 দিনের মধ্যে আলোচনা সহ ৫ দফা দাবি জানান ৭ কলেজের শিক্ষার্থীরা। রাকিবকে যে পুলিশ কর্মকর্তারা পিটিয়েছে তাদের হত্যার উদ্দেশ্যে এই যে পুলিশ কর্মকর্তাদের আইডেন্টিফাই করার আগ পর্যন্ত প্রভিসি মামুন আহমেদ স্যার সহ যারা এর সাথে যুক্ত তাদের বিচার নিশ্চিত না করে আসলে কোনো সমাধান সম্ভব নয়। আগামী 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে। 1 মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। এর আগে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষার্থী প্রতিনিধিরা গণমাধ্যমকে জানান, দাবি পূরণে আশ্বাস দেয়ায় কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা। ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবের উপর পুলিশের হামলার বিষয়টি 3 দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানানো হয়। ৭ কলেজ সংশ্লিষ্ট কোনো কমিটির সাথে প্রভিসি মামুন স্যার আর কোনোভাবে কানেক্টেড থাকবে না। শিক্ষার্থীদের উপরে নিউ মার্কেট থানা পুলিশের যে আক্রমণ তদন্ত করার জন্য 3 দিন সময় নেওয়া হয়েছে। অধিভুক্ত যে বাতিল হয়েছে সেই বিষয়ে কোনো সেশন জট যাতে না পড়ে, আশ্বস্ত না হওয়ার কোনো কারণই নেই, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের ব্যক্তিবর্গ আসলে আমাদের আশ্বাস দিয়েছেন। কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলির ব্যবস্থা নিব। এদিন সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি নতুন কর্তৃপক্ষের মাধ্যমে রাজধানীর ৭ কলেজকে পরিচালনার কথা ভাবছে সরকার। একটা বিশ্ববিদ্যালয়ের মতো সমপর্যায়ের বা বিশ্ববিদ্যালয়ের মতো একটা কাঠামো তৈরি করে তাদেরকে পৃথক একটা প্রতিষ্ঠানে পরিণত করব। অনেকগুলো মডেল বিবেচনায় আছে। মন্ত্রণালয়কে না জানিয়ে চলমান স্নাতক ভর্তি কার্যক্রমের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করায় জটিলতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। যে কোনো বিশ্ববিদ্যালয় করতে গেলে তার একটা বিধি বিধান লাগে। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। ধাপে ধাপে দেশের সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। একই সঙ্গে শিক্ষকদের ওপর পুলিশের হামলার জন্য দুঃখ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে শাহবাগে ফিরে আন্দোলনকারীদের প্রতিনিধিরা জানান, দাবি মেনে নেয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন তারা। তবে জুনের মধ্যে বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে 24 ঘন্টার আলটিমেটামে মঙ্গলবারও শাহবাগে অবস্থান নেন শিক্ষকরা। পদযাত্রায় পুলিশের হামলার বিচারও দাবি করেন তারা। কর্মসূচির 10 দিনে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ডাক পান আন্দোলনরতরা। সেখানে যান শিক্ষকদের 15 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সহকর্মীদের জন্য সুখবর নিয়ে আসেন ইবতেদায়ী শিক্ষকরা। জানান, 6 দফা দাবি মেনে নেওয়ার পাশাপাশি পুলিশের লাঠিচার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই খবর শুনে উল্লাসে ফেটে পড়েন শিক্ষকরা। আজকে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, আমাদের মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কি বলবো, আনন্দের চলে আমরা বলছি নির্দিষ্ট সময় দিয়ে শিক্ষকদের ঘোষণা বের করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস.এম. মাসুদুল হক জানান, ধাপে ধাপে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। এছাড়া আলাদা শিক্ষক নিয়োগ দিয়ে চালু করা হবে প্রাক প্রাথমিক শ্রেণী। আপনাদের যে 6 দফা দাবি সেটা সহ
আরও অতিরিক্ত আমরা আপনাদের জন্য বেশ কিছু জিনিস আমরা অলরেডি আমরা গ্রহণ করেছি এবং কাজ শুরু করেছি। শিক্ষকদের দাবি প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। চলতি বছরের জুনের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বরে রাস্তায় রাজপথে অবস্থান করবো ইনশাআল্লাহ। সারা দেশে 10,000-এর বেশি ইবতেদায়ী মাদ্রাসায় প্রায় 50,000 শিক্ষক রয়েছেন। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে সংস্কারের ক্ষেত্রে ক্ষমতার পৃথকীকরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিতে গুরুত্ব দিতে বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। জুলাই গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে 50 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি। আফটার দ্য মনসুন রেভুলেশন আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে নির্বিচারে গ্রেফতার ও প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ করা, র্যাবের বিলুপ্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে আটক যে কোনো ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত ও দ্রুত বিচারকের সামনে হাজির করার বিষয়েও সুপারিশ করা হয়েছে। ইসলামী ব্যাংক থেকে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের ছেলেসহ 52 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর 200 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের ঘটনায় দুদকের জালে ভোলা 3 আসনের সাবেক এমপি নুরুন নবী চৌধুরী শাওন। এদিন ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থার নামে 38 কোটি টাকা ক্ষতি সাধনের সাথে জড়িতদের খুঁজতে অভিযান চালিয়েছে দুদক। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা কেন্দ্রীয় কন্ট্রোল রুম, যেখান থেকে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ হওয়ার কথা ছিল, অথচ এখন আনসারদের মেস হিসাবে ব্যবহার করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। দুদকের অভিযানে মিলেছে এমন তথ্য। আপনি প্রশাসনের কাছে জিজ্ঞেস করেন, অবশ্যই জানবে, প্রশাসন জানবে না কেন? সংস্থাটি বলছে 2010-11 অর্থ বছরে বিশ্বব্যাংকের সহায়তায় নির্মল বায়ু ও টেকসই পরিবেশের কেইস প্রকল্পের কাজ শুরু হয়। এ প্রকল্পের অধীনে 38 কোটি টাকা খরচ করে ঢাকার প্রতিটি মোড়ে স্বয়ংক্রিয় স্মার্ট ট্রাফিক সিগন্যাল বসানো হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে মনিটরিং এর কথা থাকলেও ট্রাফিক সিগন্যালগুলো অকেজো, যার অব্যবস্থাপনার পিছনে হোতাদের খুঁজে বের করতে চায় দুদক। এখানে কোনো ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল রুম নাই, এখানে আসলে থাকে আনসার সদস্যরা। মানে বাকি যে অভিযোগগুলো আছে এগুলো নথিপত্র আমরা এখনো পাই নাই, পাওয়ার সাপেক্ষে আমরা দেখে তারপর কথা বলতে। এইখানে যে সিগন্যালটা ওনারা ইনস্টল করছিলেন সেই সিস্টেমটা টাইম বেসড মনিটরিং অথবা মেইনটেনেন্স হয়নি। মেইনটেনেন্স না হওয়ার কারণে জিনিসটা হয়তোবা কাজ করে নেই। এদিন ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে 827 কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামির তালিকায় এস আলমের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ 52 জন। পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক অসদাচরণ, প্রতারণা, জাল জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাতুনগঞ্জ শাখা চট্টগ্রাম হতে 827 কোটি 42 লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাৎ সহ বিনিয়োগকৃত অর্থের মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণিত হওয়ায় 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। ভোলা 3 আসনের সাবেক এমপি নুরুন নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে 51 কোটি টাকার অবৈধ সম্পদ ও 208 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। দুবার চেক বাউন্সের পরও দুর্বার রাজশাহীর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না বিসিবি, দ্রুত সমাধানের নির্দেশ। ফ্র্যাঞ্চাইজি মালিককে নজরদারিতে রাখছে ক্রিকেট বোর্ড। রমজানে চাল, ডাল, চিনি সহ নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতে কাজ করছে সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, বাজারে সরবরাহ নিশ্চিতে ভিয়েতনাম থেকে 1 লাখ মেট্রিক টন আতপ চাল, মরক্কো থেকে 30,000 মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে। এছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্থানীয় বাজার থেকে 10,000 মেট্রিক টন চিনি ও 10,000 মেট্রিক টন মসুর ডাল ক্রয়ে বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে ঢাকা চট্টগ্রাম ট্রাক সেলে টিসিবির পণ্য বিক্রির প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চাল আছে, চিনি ছিল, মসুর ডাল ছিল, এই জিনিসগুলো আমরা
স্টেডি ফ্লো, যাতে কোনো ক্রমেই রোজার আগে হোক এবং রোজার সময় চলাকালীন ইভেন রোজার শেষ হওয়া পর্যন্ত আমরা সবগুলো আমরা এনশিওর করি। শুধু আনলেই তো হবে না, এগুলো ঠিক সময় মতো ঠিকভাবে যায় কিনা সেটা নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয়ত সারের ব্যাপারে আমরা বড়টা সামনে আসবে, ইমিডিয়েটলি টিএসপি কতগুলো সারের এইগুলো আমরা কিছুটা অর্ডার দিয়েছি। মহারগাঁও বা তো এখন আমরা ডিসিশন নেই না এখনো কিছু, আমরা তো এখনো ঘোষণা দিইনি, আমি তো এখনো সিদ্ধান্ত দিইনি। দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের হতাশ না হওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। চলতি বছরই আমানতকারীরা তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন বলে আশ্বাস দেন তিনি। সকালে রাজধানীর সেটআপ মিলনায়তনে ক্ষুদ্র ঋণ নিয়ে কর্মশালায় গভর্নর আরও বলেন, সমবায় সমিতির নামে গ্রাহক হয়রানি ঠেকানোর উদ্যোগ নেওয়া হবে। অনিয়ম দুর্নীতির জেরে আলোচিত শিল্প গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ব্যাংক দুর্বল হয়ে গেছে। এসব ব্যাংকের গ্রাহকরা চাহিদা অনুযায়ী তাদের আমানত তুলতে পারছেন না। টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সাহায্য করছে বাংলাদেশ ব্যাংক। এমন বাস্তবতায় মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে বেহাত হওয়া অর্থ উদ্ধার করে গ্রাহককে বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে, কিন্তু এখনই পারা যাবে না। আমরা ধাপে ধাপে করব। ব্যাংক রেজলিউশন অ্যাক্টে আমরা যাচ্ছি, আমরা ব্যাংক কনসলিডেশন কিছু করতে হবে ইত্যাদি, অনেক কিছু করা যাবে, করা হবে ইন দ্য নেক্সট, এই বছরই হয়তো ইনশাল্লাহ আইদার টাকা পান বা বন্ড পান বা কিছু একটা পাবেন। এ সময় তিনি সমবায় সমিতিগুলোর সমালোচনা করে বলেন, এসব প্রতিষ্ঠানের আড়ালে গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ের ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেন গভর্নর। এই জায়গাটা একটু রিভিউ করা দরকার। অনেক আগে থেকে চলে আসছে বলে কিছু চালিয়ে যেতে হবে এবং তো কোনো কথা নাই। ওয়ান ক্যান স্ট্রিমলাইন দোজ থিংস। সরকারের এখানে যাওয়ার আর কোনো প্রয়োজন আছে বলে মনে হয়। সমবায় যে ডিপার্টমেন্ট, তাদের কোনো ক্যাপাসিটি বলতে কিছু নাই, তারা কিছুই করতে পারবে না, কিন্তু একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে। ফলে এটা যেটা হচ্ছে, স্ক্যাম তৈরি হচ্ছে বিভিন্ন রকমের, এবং আমাদের এটাকে দেখতে হবে ফ্রম রেগুলেটরি পার্সপেক্টিভে। ক্ষুদ্র ঋণের প্রভাবে দারিদ্র্য কমছে কিনা তা নিয়ে গবেষণা হওয়া উচিত উল্লেখ করে গভর্নর বলেন, আগামীতে ডিজিটাল ও এজেন্ট ব্যাংকিং এর চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 3 দিন পর থেকে 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনে যাতায়াত। জীববৈচিত্র্য রক্ষায় 1 ফেব্রুয়ারি থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে ভ্রমণে কার্যকর হচ্ছে নিষেধাজ্ঞা। পর্যটন ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা শুরুর সময় 1 মাস পিছিয়ে দেওয়ার দাবি জানালেও এখনও পরিবর্তন হয়নি সিদ্ধান্ত। মহম্মদ ফরাজের ক্যামেরায় সে খবর জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজার থেকে সমুদ্র পথে 6 ঘন্টার জাহাজ যাত্রা শেষে দ্বীপটিতে পৌঁছান ভ্রমণ পিপাসুরা। সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর দ্বীপের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সবাই। সেন্ট মার্টিন দ্বীপে প্রতি বছর 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত যাতায়াত করেন পর্যটকরা, কিন্তু এবছর পর্যটক সীমিতকরণ সহ নানা বিধিনিষেধ জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গত বছর নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভ্রমণ করা সম্ভব হলেও আগামী ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশের একমাত্র প্রবাল দ্বীপে যেতে পারবেন না পর্যটকরা। নির্দেশনা অনুযায়ী 31 জানুয়ারি শেষ হচ্ছে বছরের সেন্ট মার্টিন যাত্রা। এতে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ী ও বাসিন্দারা। তাদের দাবি, 2 মাসের আয় দিয়ে 12 মাস চলা সম্ভব নয়। এজন্য ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপ উন্মুক্ত রাখার দাবি তাদের। 2 মাসের ইনকাম দিয়ে বাকি 10 মাস আমরা কোনোভাবেই চলতে পারবো না। অতীতে এরকম কোনো সংকট হয় নাই, এ ধরনের মারাত্মক ধরনের সংকট পড়ার আশঙ্কা রয়েছে। উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তের আলোকে আমরা যাতে ফেব্রুয়ারিটা পাই। মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া ভ্রমণ সময় বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি বর্ধিত করার বিষয়ে। যদি সরকার বর্ধিতকরণের কোনো নির্দেশনা প্রদান করে সেক্ষেত্রে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। 17 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটিতে বসবাস করেন 10,000-এর বেশি মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি সহ 49 জন অভিবাসীকে আলবেনিয়ায় পাঠিয়েছে ইতালি সরকার। স্থানীয় সময় মঙ্গলবার আলবেনিয়ার শেনজিন বন্দরে পৌঁছায় অভিবাসী বহনকারী ইতালির নৌবাহিনীর একটি জাহাজ। ইতালি সরকার অভিবাসীদের পরিচয় প্রকাশ না করেও স্থানীয় গণমাধ্যম বলছে বাংলাদেশি ছাড়াও মিশর, আইভরি কোস্ট এবং গাম্বিয়ার নাগরিক রয়েছে। এ নিয়ে তৃতীয় দফায়
অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠালো ইতালি সরকার, যদিও গত দুবার আদালতের নির্দেশে ফেরত আনা হয়েছিল অভিবাসীদের। দুবার চেক বাউন্সের পরও দুর্বার রাজশাহীর বিরুদ্ধে এখনই কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না বিসিবি। নিজেদের ব্যর্থতা স্বীকার করে আপাতত ফ্র্যাঞ্চাইজি মালিককে নজরদারিতেই সীমাবদ্ধ থাকছে ক্রিকেট বোর্ডের কার্যক্রম। সামনের মৌসুম থেকে সবকিছু ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। হয়তো আমরা কিছুটা ভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারতাম, বাট যে ঘটনাগুলো ঘটেছে তার কিছু কিছু কিন্তু একেবারেই আনএক্সপেক্টেড ছিল, এটা আমরা মোটেই আশা করিনি। কিন্তু বাট এটা হ্যাভিং সেড দ্যাট, বাট দ্যাট আমাদের নিতেই হবে। আশা করবো যে সে একটা পথ খুঁজে বের করবে কীভাবে সেই পেমেন্টগুলো করবে। সে আমাদের একটা ছবি দিয়েছে যে কীভাবে সে সেটা করতে চায়। আমরা দেখতে চাই যে সেভাবে সে করতে পারছে কিনা। যদি কমিটমেন্ট মোটামুটি তারা রাখতেন তাহলে হয়তো আমাদের এতটা বেশি উদ্বিগ্ন হতো না। বাট এখন আমরা অন রেগুলার বেসিস তাদেরকে নজরে রাখবো এবং তারা তাদের কমিটমেন্ট পূরণ করছে কিনা সেটা আমরা দেখতে থাকবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। দফায় দফায় বৈঠকেও মিলছে না সমাধান। কর্মচারীদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধে চরম দুর্ভোগ। বিকল্প ব্যবস্থায়ও বিআরটিসির বাস স্বল্পতার অভিযোগ। দলের কেউ আস্থা নষ্ট করলে বিএনপি থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি তারেক রহমানের। ক্ষমতায় গেলে হাসিনা বিরোধী সব দলকে নিয়ে ঐক্যের সরকার গঠনের ঘোষণা। এবং হামলাকারীদের আটকে ফের আলটিমেটাম 7 কলেজ শিক্ষার্থীদের। 15 দিনে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা সহ 5 দাবি জাতীয়করণের আশ্বাসে রাস্তা ছাড়লেন ইবতেদায়ী শিক্ষকরা। এ ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।